স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় ৬০,০০০ অভিবাসন প্রত্যাশী ঢুকে পড়ার ঘটনায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। কয়েকদিনের এই বিশৃঙ্খলার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে স্পেন। এর আগে মরক্কো থেকে জিব্রাল্টার প্রণালী দিয়ে সিউতায় ঢুকতে গিয়ে মারা যান অন্তত ৬৭ জন। এদের বেশিরভাগই সাগরে ডুবে ও পদদলিত হয়ে মারা গেছে। টানা বিস্তারিত আরাফাত ইসলামের প্রতিবেদনে। ইউরোপে প্রবেশের আশায় মরক্কো থেকে কয়েকদিনের ব্যবধানে ৫০,০০০-এর বেশি অভিবাসী ঢুকেছে স্পেনে। সাগর পাড়ি ও সীমান্তের কাটা তারের বেড়া পাড়ি দিয়ে সীমান্ত এলাকা সিউতায় প্রবেশের সময় পানিতে ডুবে ও হুড়োহুড়িতে মারা গেছে অনেক অভিবাসী। এ নিয়ে সেখানে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়। স্পেন সরকার জানিয়েছে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে গিয়ে এখন পর্যন্ত ৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অনেকে সিউতার সমুদ্র বাঁধ পার হবার সময় সাগরে ডুবে যান। একই সাথে ভিড়ে পদদলিত হয়ে মারা যান বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সমুদ্রের ভেতরে থাকা ব্রেকওয়াটার এলাকায় প্রায় ৫০০ মিটার দীর্ঘ নতুন নিরাপত্তা প্রতিবন্ধক নির্মাণের ঘোষণা দিয়েছে মাদ্রিদ। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে সীমান্ত অতিক্রম করা অধিকাংশ অভিবাসী এরই মধ্যে নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে মরক্কোতে ফিরে গেছেন। শনিবার সকালে সাত্রে সিউতার সৈকতে পৌঁছানো কয়েকজন ক্লান্ত অভিবাসীকেও সেনারা ফিরিয়ে দেয়। সিউতার পাশাপাশি স্পেনের আরেক ছিটমহল মেলিয়াতেও নতুন করে সীমান্ত বেষ্টনী টপকে প্রবেশের চেষ্টা চালায় অভিবাসীরা। নিরাপত্তা বাহিনীর উপস্থিতির মধ্যেই সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মরক্কোর নিরাপত্তা বাহিনীও সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। নতুন করে কেউ যাতে সিউতায় ঢুকতে না পারে সেজন্য লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করে আইন শৃঙ্খলা বাহিনী। সিউতার স্থানীয় সরকার প্রধান হুয়ান জেসুস বলেছেন, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও শহর এখনো স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি। অন্যদিকে মরক্কোর তানজিয়ার সহ সীমান্তবর্তী এলাকায় ফিরে আসা শত শত অভিবাসী খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন। তবুও ইউরোপে প্রবেশের আশায় সীমান্তমুখী মানুষের ঢল পুরোপুরি থামেনি। আরাফাত ইসলাম, ৭১। একদিনে ৬০,০০০ মানুষের স্পেনে ঢোকার পর বিশ্বজুড়ে আলোচনা তৈরি হয়েছে মরক্কোর অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে। একসঙ্গে এত মানুষ মরক্কো ছেড়ে স্পেনে পাড়ি জমানোর পেছনের কারণ নিয়ে শঙ্কিত আন্তর্জাতিক মহল। তারা বলছেন, দেশটিতে বড় কোনো যুদ্ধ পরিস্থিতি না থাকার পরও কেন দেশ ছাড়ার সিদ্ধান্ত নিলেন এই অর্ধলাখ মানুষ। এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ, কর্মসংস্থানের সংকট আর জীবনযাত্রার মানোন্নয়নের কারণে ইউরোপমুখী হয়েছে এসব বিপুল সংখ্যক মানুষ। বিস্তারিত জানাচ্ছেন অরিসুল ইসলাম। শুক্রবার এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো স্পেন। মাত্র ২৪ ঘন্টায় মরক্কো থেকে স্পেনের সিউতায় ঢোকেন ৬০,০০০-এর মতো অবৈধ অভিবাসী। এদের মধ্যে বেশিরভাগই তরুণ, যে যাত্রায় প্রাণ হারান বহু মানুষ। যদিও স্পেনের নিরাপত্তা বাহিনীর জোরালো পদক্ষেপে এরই মধ্যে বেশিরভাগই মরক্কোতে ফিরে গেছেন, তবে প্রশ্ন উঠেছে, হঠাৎ দেশ ছাড়তে কেন মরিয়া হয়ে উঠেছেন মরক্কোবাসী? বিশ্লেষকদের মতে প্রথম এবং সবচেয়ে বড় কারণ দেশটির অর্থনৈতিক সংকট। মরক্কোর অর্থনীতি গত কয়েক বছরে প্রবৃদ্ধি দেখালেও তার সুফল সমাজের সব স্তরে পৌঁছায়নি। ২০২৪-২৫ সালের অর্থনৈতিক তথ্য বলছে, মরক্কোর সবচেয়ে বড় চাপ তরুণদের কর্মসংস্থান সংকট। দেশটির ১৫ থেকে ২৪ বছর বয়সীদের বেকারত্ব ৩৭% বেশি। বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়লেও তা বিপুল সংখ্যক তরুণদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করতে পারেনি। সংকট আছে কৃষি খাতেও। দেশটির প্রায় ১/৪ কর্মসংস্থান কৃষির উপর নির্ভরশীল, কিন্তু টানা কয়েক বছরের খরা ও কৃষির আধুনিকায়নের কারণে কৃষি খাতে আর শ্রমিক দরকার হচ্ছে না। ফলে এই খাতে বিপুল সংখ্যক কর্মসংস্থান হারিয়ে গেছে। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর। যদিও সামগ্রিক মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তবু নিম্ন ও মধ্যবিত্তের উপর ব্যয়ের চাপ রয়েই গেছে। এই অর্থনৈতিক হতাশা ও উন্নত জীবনের আশাই হাজার হাজার তরুণকে ইউরোপমুখী হতে বাধ্য করেছে। মরক্কো ছাড়ার দ্বিতীয় কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুজব। স্পেনের অভিযোগ, সমুদ্রপথে সিউতায় পৌঁছাতে পারলে সহজে ফেরত পাঠানো হবে না। দেশটির আদালতের এমন একটি রায়ের ভুয়া তথ্য ছড়িয়েছে মানব পাচারকারী চক্র, আর এই ভুয়া খবরে হাজারো মানুষ সীমান্তমুখী হয়েছে।
বিশ্লেষকরা বলছেন সিউতা সীমান্তে যা ঘটেছে তা শুধু একটি অভিবাসন সংকট নয়, এটি উত্তর আফ্রিকা ও ইউরোপের অর্থনীতি, কূটনীতি এবং সীমান্ত নিরাপত্তার জটিল বাস্তবতাকেও সামনে নিয়ে এসেছে। মূল কারণগুলো সমাধান না হলে এমন সংকট ভবিষ্যতেও ফিরে আসতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। অরিসুল ইসলাম, ৭১। রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলের কাছে একটি রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২১ জন। স্থানীয় সময় শনিবার রাতে কুন্দ্রিনস্কায়া স্কয়ারের কাছে অবস্থিত রেস্তোরাঁর বাইরে এ ঘটনা ঘটে। রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম কমিটি জানিয়েছে, ঘটনার সময় রেস্তোরাঁটিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠান চলছিল। এ সময় এক নারী বিস্ফোরক ডিভাইস নিয়ে রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করে। নিরাপত্তাকর্মী তাকে ভেতরে ঢুকতে বাধা দিলে সেখানেই বোমার বিস্ফোরণ ঘটান হামলাকারী। এতে ওই নিরাপত্তাকর্মী, এক দর্শনার্থী ও হামলাকারী ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই কুদ্রিনস্কায়া স্কয়ারের চারপাশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের আইডাহোতে একটি রেস্তোরাঁর কাছে গোলাগুলিতে ৩ জন নিহত হন। এতে আহত হয়েছে আরও অন্তত ৫ জন। স্থানীয় সময় শনিবার দুপুরে অঙ্গরাজ্যটির টুইন ফলস শহরের রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। টুইন ফলস পুলিশ জানিয়েছে, ইন অ্যান্ড আউট নামের ওই রেস্তোরাঁর কাছে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে ২ জন নিহত হন। পরে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হন। তবে হামলায় কতজন জড়িত ছিল এবং কী কারণে এই হামলা চালানো হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। ঘটনার পর আশেপাশের এলাকা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ইসরায়েলে যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি পৃথক ফোনালাপে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের একথা জানিয়েছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলার হুমকি দেন। এরপরই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের অভূতপূর্ব সংঘাতের বিষয়ে সতর্ক করেছে দূতাবাস। শনিবার মধ্যপ্রাচ্যের অন্তত 10টি দেশের দূতাবাস মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে অথবা সম্ভব হলে দেশে ফিরে যাওয়ার বিষয়ে বিবেচনা করতে বলে এক বিবৃতি দিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে ইসরায়েল, জর্ডান, ইরাক, মিশর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরব। এদিকে ইরানের সঙ্গে আলোচনায় আর আস্থা রাখতে পারছে না বলে জানিয়েছেন ট্রাম্প। তবে যুদ্ধবন্ধে ইরানের চুক্তি করা ছাড়া উপায় নেই উল্লেখ করে ট্রাম্প দাবি করেছেন, গত কয়েক মাসে মার্কিন হামলায় তাদের সামরিক ক্ষমতা অনেক কমে গেছে। ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক কৌশল পুনর্মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র। কুয়েতে দীর্ঘদিনের সামরিক উপস্থিতি কমানোর কথা ভাবছে তারা। সেই সাথে অঞ্চল জুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে পেন্টাগন। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। ইরানের সঙ্গে চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা কৌশল বদলাতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চলের অন্যতম প্রধান সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত কুয়েতে মার্কিন উপস্থিতি পুনর্মূল্যায়নের বিষয়ে আলোচনা চলছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে কুয়েতে মোতায়েন সেনা ও সামরিক অবকাঠামোর ঝুঁকি নতুন করে ভাবনায় ফেলেছে ওয়াশিংটনকে। তাই সেখানে ঘাঁটি রাখা হবে কিনা তা নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করছে পেন্টাগন। যদিও কুয়েত এখনও যুক্তরাষ্ট্রকে প্রধান নিরাপত্তা অংশীদার হিসেবে বিবেচনা করছে, তবুও দুই দেশই তাদের প্রতিরক্ষা কৌশল পুনর্গঠনের কথা ভাবছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্র সেনা উপস্থিতি পুনর্বিন্যাসের বিষয়টি বিবেচনা করছে। অন্যদিকে নিজস্ব আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে কুয়েত। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের টানা সামরিক অভিযানের কারণে মার্কিন নৌবাহিনীর উপর চাপ বেড়েছে বলে খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। বিশেষ করে ভূমধ্যসাগর, লোহিত সাগর এবং উপসাগরীয় অঞ্চলে একযোগে অভিযান পরিচালনায় যুদ্ধজাহাজ ও প্রতিরক্ষা সক্ষমতার সংকট বাড়তি চাপ তৈরি করেছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে নতুন করে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ওমান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইসরায়েল, জর্ডান, মিশর, সৌদি আরব, বাহরাইন ও কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং পরিস্থিতি বিবেচনায় অঞ্চল ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। আরাফাত ইসলাম, ৭১। বাংলাদেশ সহ বিশ্বের ৫০টি দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী ব্যবসা ও পর্যটন ভিসার আবেদনকারীদের সর্বোচ্চ $২০,০০০ পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। ট্রাম্প প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, B1 ও B2 ক্যাটাগরির ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে কনসুলার কর্মকর্তারা ভিসা ইস্যুর শর্ত হিসেবে সর্বোচ্চ $২০,০০০ পর্যন্ত বন্ড নির্ধারণ করতে পারবেন। এর আগে চালু থাকা পাইলট কর্মসূচিতে বন্ডের পরিমাণ ছিল $৫,০০০ থেকে সর্বোচ্চ $১৫,০০০। তবে নতুন নিয়মে $৫,০০০ বিকল্প বাতিল করে সর্বোচ্চ সীমা $২০,০০০ উন্নীত করা হয়েছে। আগামী ৩ আগস্ট থেকে নিয়মটি কার্যকর হওয়ার কথা রয়েছে। মার্কিন কর্তৃপক্ষের দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই নীতি বৈধ ভ্রমণকে নিরুৎসাহিত করবে। মানবাধিকার কর্মীদের অভিযোগ, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি বৈধ ভিসা প্রার্থীদের ওপরও অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। দক্ষিণ আমেরিকার পেরুতে একটি ছোট পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন পাইলট এবং ১১ জন যাত্রী। যাত্রীদের ২ জন জার্মান, ২ জন স্প্যানিশ এবং ৭ জন ইতালিয়ান। স্থানীয় সময় শনিবার দুপুরে নাজকা শহরের কাছেই এই দুর্ঘটনা ঘটে। প্রশাসনের তথ্য অনুযায়ী বিমানটি পিসকো বিমানবন্দর থেকে বিশ্বের অন্যতম বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন নাজকা লাইন্সের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পুয়েবলো ভিয়েকো এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। দুর্ঘটনার কারণ এখনো জানাননি সিভিল এভিয়েশন। তবে প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি, আবহাওয়া কিংবা অন্য কোনো প্রযুক্তিগত সমস্যার দিক খতিয়ে দেখা হচ্ছে। এর আগে ২০২২ সালে নাজকা লাইন্স এলাকার উপর দিয়ে যাওয়ার সময় আরেকটি ছোট পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৭ জনই নিহত হন। পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে তুষার ধসে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জা সহ ১০ আরোহীর মৃত্যু হয়েছে। নির্মল পূর্জার অভিযাত্রী প্রতিষ্ঠান এলিট এক্সপেডিশনস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মালয়েশিয়ার ৮,০৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে তুষার ধসের ঘটনায় বহুজাতিক অভিযাত্রী দলের সব সদস্য নিহত হন। তাদের মধ্যে ছিলেন নেপালি বংশোদ্ভূত বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জা, যুক্তরাষ্ট্রের ম্যালোরি কেইস, ওমানের নাথিরা আহমেদ এবং নেপালের পুর বাহাদুর গুরুং। নির্মল পূর্জা ২০১৯ সালে মাত্র ১৮৯ দিনে বিশ্বের ১৪টি ৮,০০০ মিটার উচ্চতার পর্বতশৃঙ্গ জয়ের বিশ্ব রেকর্ড গড়ে আন্তর্জাতিকভাবে পরিচিতি পান। পরে তার এই অভিযাত্রা নিয়ে নির্মিত নেটফ্লিক্সের তথ্যচিত্র 14 পিক্স নাথিং ইজ ইম্পসিবল বিশ্বজুড়ে ব্যাপক আলোচিত হয়। ৪৩ বছর বয়সী এই পর্বতারোহী দীর্ঘ ১৬ বছর ব্রিটিশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন, যার মধ্যে ১০ বছর ছিলেন স্পেশাল ফোর্সে। উদ্ধারকারীরা তুষার ধসের পর নিখোঁজ আরোহীদের খুঁজে বের করার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত কেউই জীবিত উদ্ধার হননি। দ্বিতীয় ৫ বছরের মেয়াদ শেষ করে চলতি বছরের ৩১ ডিসেম্বর দায়িত্ব ছাড়ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। ১ জানুয়ারি দায়িত্ব নেবেন সংস্থাটির ১০ম মহাসচিব। এমন এক সময় এই নেতৃত্ব পরিবর্তন হচ্ছে যখন গাজা, ইউক্রেন, সুদান ও ইরান ইস্যুতে কার্যকর ভূমিকা রাখতে না পারায় জাতিসংঘ তীব্র সমালোচনার মুখে। একই সঙ্গে অর্থ সংকট, যুক্তরাষ্ট্রের অর্থায়ন কমানো এবং নিরাপত্তা পরিষদের অচলাবস্থা ও নতুন মহাসচিবের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম।
বিশ্বে যুদ্ধ, সংঘাত ও মানবিক সংকট মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠান জাতিসংঘের নেতৃত্বে আসছে পরিবর্তন। চলতি বছরের শেষেই দায়িত্ব ছাড়ছেন বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নতুন মহাসচিব নির্বাচনের 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে মহাসচিবকে সংস্থার প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হলেও সময়ের সঙ্গে সঙ্গে এই পদ হয়ে উঠেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব। সংঘাত নিরসন, শান্তি আলোচনা, মানবিক সংকট মোকাবেলা এবং নিরাপত্তা পরিষদের নজরে আন্তর্জাতিক ইস্যু তুলে ধরাই তার প্রধান দায়িত্ব। যদিও মহাসচিবের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই এবং তিনি কোনো রাষ্ট্রকে সিদ্ধান্ত মানতে বাধ্য করতে পারেন না, তবে মধ্যস্থতা, শান্তিরক্ষী মিশন পরিচালনা এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মহাসচিব নির্বাচনে তিনটি অলিখিত নিয়ম সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত, বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে নেতৃত্ব ঘুরে আসে। দ্বিতীয়ত, নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীনের কোনো নাগরিক এই পদে আসতে পারেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের কেউ ভেটো দিলে সেই প্রার্থী নির্বাচিত হবার সুযোগ থাকে না। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের নতুন নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে দুপুর 1টায়। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।